ভিতরে টুকটাক যেগুলো আছে এগুলো প্রথম অধ্যায়ের ভিতরে, এগুলো তো আর পড়ানোর মতো তেমন কিছু নাই। এখানে সামগ্রিক চাহিদা কাকে বলে এগুলো পড়বা। সামগ্রিক চাহিদা কেন বাম থেকে ডানে ভাইয়া নিম্নগামী এখানে হয়। এগুলো পারি। ওই যে হ্যাঁ এখানে এটাই। দুটা প্রশ্ন আছে, একটা ওই যে ক্লাসিক্যালের, একটা ক্লাসিক্যাল কেইনসের। সামগ্রিক চাহিদা রেখা আর এই যোগান রেখা, আর একটা হচ্ছে কেইনসের সামগ্রিক যোগান রেখা। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, আসতে পারে। এখানে আছে একটা কি ভাইয়া, ওই যে প্রশ্ন একটা আছে, আয় নিয়োগ ক্লাসিক্যাল তত্ত্বটি ব্যাখ্যা করো। হ্যাঁ, আয় নিয়োগের ক্লাসিক্যাল তত্ত্ব, এই ক্লাসিক্যাল তত্ত্ব কি আসছে কোন হ্যাঁ সালে? আইছে ভাইয়া, 2020 সালে আইছে। ক্লাসিক্যাল তত্ত্ব তো তোমাদের সিলেবাসে তো ক্লাসিক্যাল তত্ত্ব নাই। তাহলে এটা বাদ। তারপর এটা 20 দিছে, সালে ওটা তো আইছিল ভাইয়া এটা। ক্লাসিক্যাল তত্ত্বটা তো তোমাদের সিলেবাসে 20 সালে নাই। আইছিল। আচ্ছা, তাহলে এটা একদিন একটু দেখাই দিব না। তাহলে ভাইয়া কাজের না থাকলে ভিতরে ওটা এসে। বাদ দিয়ে দেন। আরেকটা আছে হলো কেইনসের আয় ও নিয়োগ তত্ত্বটি হ্যাঁ ব্যাখ্যা হ্যাঁ, করো। এই এটা একই আছে, সিস্টেমের মনে হচ্ছে এটা দুইটাতে। আছে। না, এক সিস্টেম বলতে একটু আছে, এটা আসে। তো আর প্রথম এটা অধ্যায় 16 থেকে সালে প্রশ্ন আইছে। কিন্তু দুই আর তিনটা ওইটা প্রশ্ন। আইছিল 20 প্রথম সালে অধ্যায় আইছে। থেকে কিন্তু আহামরি এরকম কোনো প্রশ্ন নাই, এটার ভিতরে ওই যে ক্লাসিক্যাল এস রেখা আর কেইনসের এস রেখা, এই দুইটার পার্থক্যটা কিন্তু আসবে। ক্লাসিক্যাল এস রেখাটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল, আর কেইনসের এস রেখাটা হচ্ছে ভূমি অক্ষের। স্বল্পকালীন হচ্ছে কেইনস আর দীর্ঘকালীন ক্লাসিক্যাল। সামগ্রিক যোগান কিন্তু তোমাদের আসতে পারে যে ক্লাসিক্যাল সামগ্রিক যোগান রেখা আর কেইনসের সামগ্রিক যোগান রেখাটা আলোচনা করো, অথবা স্বল্পকালীন সামগ্রিক যোগান, দীর্ঘকালীন সামগ্রিক যোগান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসার মতো কিন্তু। স্বল্পকালীনটা হচ্ছে কেইনসের, আর আচ্ছা কেইনসেরটা ওকে। হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। কেইনসের এস রেখাটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে কেইনসের এস। কারণ কেইনসে হচ্ছে পূর্ণ নিয়োগ ভারসাম্য করার জন্য সরকারি ব্যয় করে, তখন বেকারত্ব থাকলে সেটা হচ্ছে ইয়া হয়, তোমার এখানে বেকারত্ব যদি থাকে সেটা দূর হয় সরকারি হস্তক্ষেপের কারণে। তখন আমাদের বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়, কিন্তু এখানে তোমার দামের স্তর স্থির থাকে, যেহেতু এটা স্বল্পকালীন। ভূমি অক্ষে তো দামের স্তর, আর লম্ব অক্ষে হচ্ছে পরিমাণ বা আয় নিয়োগ। এটা তো আমাদের এটা ইয়া অপূর্ণ হয়। নিয়োগ হুম, হতে থাকে। তোমার এখানে অপূর্ণ কেন্স, এটা তো অপূর্ণ নিয়োগ ভারসাম্য থাকে। তখন সরকার যদি তোমার হস্তক্ষেপ করে বা বিভিন্ন ব্যয় করে, তাহলে তোমার ইয়া হয়, পরিমাণ বাড়ে, মানে লোকজন কাজ বেশি করে, তখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, কিন্তু দামের স্তর স্থির থাকে। দাম স্থির থাকার কারণ হচ্ছে এটা হচ্ছে স্বল্পকালে। দাম কিন্তু ওঠানামা সবসময় করে না, দাম স্থির থাকে নির্দিষ্ট। হয়তো কিছুদিন পর ১ মাস ২ মাস পর পর দাম ওঠানামা করে, কিন্তু সব সময় কিন্তু দামটা ওঠানামা করে না, যার কারণে এখানে দামের স্তরটা স্থির থাকে। আর এই স্থির থাকার কারণে এই রেখাটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। আর ক্লাসিক্যাল এস রেখাটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল। কারণ হচ্ছে ক্লাসিক্যালটা হচ্ছে দীর্ঘকালীন। ক্লাসিক্যালরা বলছে দীর্ঘকালে একটা দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করে, যার কারণে উৎপাদন আর বাড়ানো সম্ভব নয়। এখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ বা যোগান বা নিয়োগ যেটাই দাও, আর এখানে হচ্ছে দামের স্তর। তো দীর্ঘকালে উৎপাদনের পরিমাণ বাড়ানো সম্ভব না, কারণ সবাই কাজ করে, পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করে, যার কারণে আমাদের উৎপাদনটা বাড়ে কখন, যদি উৎপাদন করতে হলে অবশ্যই শ্রমিক লাগবে, আমরা শ্রমিক নিয়োগের পরিমাণ যত বাড়বে উৎপাদন ততই বাড়বে। এখানে শ্রমিক নিয়োগ আর বাড়ানো সম্ভব না, কারণ সবাই, একটা দেশে যতগুলো আছে সবাই কাজ করতেছে, শ্রমিক নাই, আমি বাড়াবো কোথায়? তখন আর উৎপাদনটা বাড়ানো সম্ভব না, কিন্তু দামের স্তর বাড়তে থাকে, কারণ মানুষের চাহিদা তো বাড়তেই পারে, তখন দামের স্তর বাড়তে থাকে। তো যার কারণে এই রেখাটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে ক্লাসিক্যালটা লম্ব অক্ষের সমান্তরাল, আর কেইনস এটা ভূমি অক্ষের সমান্তরাল। কেইনস বলছে পরিমাণ বাড়ানো যায়, দাম স্থির থাকে। আর এই ক্লাসিক্যালটা বলছে পরিমাণ স্থির থাকে আর দামটা আস্তে আস্তে বাড়তে থাকে। যেন কেইনসেরটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে স্বল্পকালীন। ক্লাসিক্যালটা লম্ব অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে দীর্ঘকালীন। তোমাদের এখানে এস রেখার বিভিন্ন পর্যায়ে একটা আছে, এস রেখার বিভিন্ন পর্যায়ে চিত্রটা হচ্ছে এরকম। আমাদের একটা হচ্ছে কেইনসের, একটা হচ্ছে স্বাভাবিক যেটা দামের এটা ওই ঊর্ধ্বগামী যেটা, আর একটা হচ্ছে ক্লাসিক্যাল। এইটা হচ্ছে কেইনসের, এইটুকু হচ্ছে কেইনসের এই সামগ্রিক চিত্রটা আছে। যোগান। এইটুকু হচ্ছে তোমার এইটুকু আমার ওই যে মধ্যবর্তী অঞ্চল বলা হয়, যেটা হচ্ছে ওই যে দামের সাথে যে একটা ধনাত্মক সম্পর্ক থাকে, স্বাভাবিক এস রেখা যেটা সামগ্রিক যোগান রেখা। আর এইটুকু আমার ক্লাসিক্যাল যেটা লম্বকের সমান্তরাল। এই এস রেখার বিভিন্ন পর্যায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অথবা তোমাদের এটা আছে এলএম রেখার বিভিন্ন পর্যায়, এই এস রেখা থেকে কিন্তু আমাদের এলএম রেখাটা চলে আসে।
এই ক্লাসিক্যাল আর কেনসিয়াল এস রেখার মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এগুলো একটু পড়বা এখান থেকে। আমরা একটু দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আছে, কারণ দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের একটা প্রশ্ন কিন্তু আসবেই, মাস্ট বি। দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই, মাস্ট বি, পড়তে হবে এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে। তো দ্বিতীয় অধ্যায়ের এটা হচ্ছে 2.7, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন 2.7, ভালো করে পড়বা এটা। কেইনসের আয় নির্ধারণী মডেল বা কেইনসের জাতীয় আয় নির্ধারণী মডেল। ওই যে তুমি একটু আগে একটা প্রশ্ন বললা যে কেইনসের আয় ও নিয়োগ তত্ত্ব, এটা কিন্তু আলাদা। এখানে কেইনসের দুইটা তত্ত্ব, একটা হচ্ছে কেইনসের আয় নির্ধারণী মডেল, একটা হচ্ছে আয় ও নিয়োগ তত্ত্ব, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা তত্ত্ব। তো আমরা এখানে এটা পড়বো কেইনসের আয় নির্ধারণী মডেল। কেইনসের আয় নির্ধারণী মডেল, কেইনসের আয় নির্ধারণী মডেল, এটা হচ্ছে, বা কেইনসের জাতীয় আয় নির্ধারণী মডেল, বা কেইনসের সরল মডেল যদি আসে তাহলে এইটা দিতে হবে, সরল মডেল, কেইনসের সরল মডেল, কেইনসের আয় নির্ধারণী মডেল, কেইনসের জাতীয় আয় নির্ধারণী মডেল, বা শুধু জাতীয় আয় নির্ধারণী মডেল যদি আসে তাহলে এটা দিতে হবে আমাদের। এটা একটু মনে রাখতে হবে তোমাদের। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 মার্কের জন্য প্রশ্নটা আসবে। প্রশ্নটা আহামরি বড় না, শুধু একটা ছোট একটা চিত্র আছে, চিত্রটাও ইজি। মানে কেইনস মানে কখন ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে, মানে এইটা করছে কেইনস, এটার ব্যাখ্যা দিছে যে একটা দেশে জাতীয় আয় কতটুকু হবে আর কখন সেই জাতীয় আয়টা নির্ধারণ হবে একটা দেশে। এই জাতীয় আয়, ধরো আমাদের আয়ের সাথে অনেক কিছু রিলেটেড, যেটা আমরা আয় ধরি, এই যে আমরা ভূমি অক্ষে, এখানে আমরা উৎপাদন ধরি, এখানে আমরা সামগ্রিক যোগান ধরি, এখানে আমরা আয় ধরি, এখানে নিয়োগ, এখানে বিনিয়োগ, এখানে কর্মসংস্থান, ভূমি অক্ষে কিন্তু এই সবগুলা দেখানো হয়। তার কারণ হচ্ছে সবগুলা কিন্তু একটার সাথে একটা রিলেটেড, এক কথা না, কিন্তু একটার সাথে একটা রিলেটেড। যেমন তোমার বিনিয়োগ যদি তুমি করো, বিনিয়োগ করলে আমার নিয়োগের পরিমাণ বাড়বে, কর্মসংস্থান হবে। তুমি একটা বিনিয়োগ করলে ওখানে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান মানে হচ্ছে ওখানে কিছু লোক কাজ করবে, নিয়োগ হবে, ওই নিয়োগ হলে উৎপাদন হবে, সেই উৎপাদন থেকে কিন্তু আয় হচ্ছে। মানে আমার এখানে সবগুলা কথা যেটাই দেই একই কিন্তু কথা, মানে এক কথা বলতে একটার সাথে একটা রিলেটেড, একটা না হলে আর একটা হবে না। বিনিয়োগ যদি না হয় কর্মসংস্থানও হবে না, নিয়োগও হবে না, উৎপাদনও হবে না, আয়ও হবে না, কোনোটা ছাড়া কিন্তু কোনোটা হবে না, সবগুলা এক সূত্রে গাঁথা। এই জন্য আমরা এটা সবসময় এখানে ধরি। এখন একটা দেশে কেইনস বলছে যে কতটুকু জাতীয় আয় নির্ধারিত হবে। এখন এই কতটুকু জাতীয় আয় নির্ধারিত হবে এটার সাথে কিন্তু আমার কতটুকু নিয়োগ হবে, কতটুকু কর্মসংস্থান হবে সেটাও কিন্তু জড়িত। কর্মসংস্থান যত বেশি হবে তার মানে আমাদের বুঝতে হবে তত বেশি বেকারত্ব দূর হবে। যত বেশি বেকারত্ব দূর হবে, বেকাররা যদি কাজ করে তারা অবশ্যই উৎপাদন করবে, আমাদের তত বেশি তো উৎপাদন হবে। উৎপাদন আস্তে আস্তে বাড়তে থাকবে, আমাদের আয়ও আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে, জাতীয় আয়টা। আবার সেই আয়ের সাথে কিন্তু আবার আমাদের চাহিদা রিলেটেড, কারণ এই আয় যেটা সেটাই হচ্ছে সামগ্রিক যোগান, উৎপাদন যেটা সেটাই কিন্তু আমাদের সামগ্রিক যোগান। আর এই চাহিদা, আমাদের সামগ্রিক চাহিদা যেটা, মানুষ চাহিদা না করলে কিন্তু আবার উৎপাদন হবে না। এই যে যতগুলা প্রোডাক্ট উৎপাদন হয় সেটা কিন্তু চাহিদা থেকে, এই ধরো এই খাতাটা উৎপাদন হয়েছে, এই কলমটা উৎপাদন হয়েছে, এটা কিন্তু আমাদের চাহিদা আছে দেখে এটা উৎপাদন হয়েছে, এটা চাহিদা না থাকলে কিন্তু এটা উৎপাদন হইতো না। চাহিদা আছে বিধায় এটা উৎপাদন হয়েছে। মানে আমাদের চাহিদাও থাকতে হবে, উৎপাদনও হবে, দুইটা যেখানে সমান হবে সেটাই হচ্ছে ভারসাম্য। এইটাই হচ্ছে কেইনসের মূল কথা, যে সামগ্রিক চাহিদার সামগ্রিক যোগান যেখানে সমান হবে সেটাই হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। আর এটাই হচ্ছে এই যে আয় নির্ধারণী মডেল। এভাবে এটাই আমরা একটু এখানে চিত্রের মাধ্যমে দেখাবো। চিত্রটা হচ্ছে 0, এখানে x, এখানে হচ্ছে y, এখানে জাতীয় আয়, এখানে নিয়োগ, এখানে বিনিয়োগ, এখানে কর্মসংস্থান, এখানে সবকিছু দেখানো হয়। এখানে জাতীয় আর ভূমি অক্ষে সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যোগান, ADR-S, এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই। এখন দেখো এই যে সামগ্রিক যোগান রেখা, সবসময় 45 ডিগ্রি রেখাটা সামগ্রিক যোগান রেখা হয়। এখানে যে 45 ডিগ্রি যে রেখাটা হবে সেটা হচ্ছে সামগ্রিক যোগান রেখা, এটা AS রেখা আমাদের একদম এই সমান দুইটার মাঝখান থেকে যাবে, সেটা হচ্ছে 45 ডিগ্রি রেখা। মানে এইটুকু তো হচ্ছে 90 ডিগ্রি, মাঝখান থেকে গেলে সেটা হচ্ছে 45 ডিগ্রি। আর এই 45 ডিগ্রি রেখাটাই সবসময় সামগ্রিক যোগান, কারণ আমাদের যোগানের পর দাম স্তর, এখানে দাম স্তর ধরা হয় মাঝে মাঝে, দাম স্তর যত বাড়তে থাকবে আয় তত বাড়তে থাকবে জাতীয়, এরকম। তো
এই হচ্ছে আমার সামগ্রিক যোগান রেখার। আমরা জানি সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, এটা হচ্ছে এডি রেখা। দামের স্তরের সাথে রিলেটেড সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, কিন্তু এখানে আমরা আয় দেখাইতেছি, তার মানে আয়ের সাথে রিলেটেড যে সামগ্রিক চাহিদা রেখা সেটা ডান দিকে ঊর্ধ্বগামী, কিন্তু একটু আস্তে আস্তে। এস রেখাটা বেশি খাড়া আর সামগ্রিক চাহিদা রেখাটা একটু একটু করে উপরে উঠবে। এই যে এখানের ব্যবধান, এই ব্যবধানটা আস্তে আস্তে একটু একটু করে বাড়তে থাকবে। সামগ্রিক আয়ের সাথে রিলেটেড সামগ্রিক চাহিদা রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী, কিন্তু সেটা খাড়া না, ঢালাও ভাবে ঊর্ধ্বগামী, একটু একটু করে ঊর্ধ্বগামী হবে। এইটা হচ্ছে আমার এডি রেখা। এডি হচ্ছে C+I, ভোগ আর বিনিয়োগ। তো এইটা আমাদের এই যে যেখানে ভারসাম্য, এটা ভারসাম্য। এখন ভারসাম্য কিভাবে হইলো আমরা সেটা একটু আসি। আমরা সামগ্রিক চাহিদা আঁকলাম, যোগান আঁকলাম। ধরো এখানে আমার জাতীয় আয় নির্ধারিত হলো, এখানে এইটুকু পরিমাণ লোক কাজ করতেছে, এইটুকু পরিমাণ আমার উৎপাদন হচ্ছে, এইটুকু পরিমাণ লোক কাজ করতেছে, এইটুকু পরিমাণ উৎপাদন হচ্ছে, এইটুকু পরিমাণ আমার আয় হচ্ছে। এখন কথা হচ্ছে এইটুকু পরিমাণ আয়ে যতটুকু পরিমাণ দ্রব্য উৎপাদন হয়েছে, এই যে যোগান এইটুকু, চাহিদা আছে এইটুকু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। দেখো আমার উৎপাদন হচ্ছে এইটুকু, এইটুকুতে আমার যোগান হচ্ছে BY1 আর চাহিদা হচ্ছে AY1, মানে মানুষের চাহিদা দ্রব্যের বেশি আছে কিন্তু সেই দ্রব্যটুকু উৎপাদন হচ্ছে না। তার মানে এখানে বুঝতে হবে যে এখানে কিছু মানুষ বেকার রয়ে গেছে, বেকার থাকার কারণে উৎপাদনটা বাড়তেছে না। মানে এইটুকু পরিমাণ উৎপাদন হচ্ছে এইটুকু, কিন্তু মানুষের চাহিদা এইটুকু। দেখো উৎপাদন হচ্ছে, এই যে যোগান হচ্ছে BY1 আর চাহিদা হচ্ছে AY1, তার মানে এইটুকুর ঘাটতি আছে আমার, চাহিদার ঘাটতি বা উদ্বৃত্ত পণ্যটা ঘাটতি রয়ে গেছে। এখন এই ঘাটতি পণ্যটুকু সরকার কি করবে দূর করার জন্য? সে কি করবে, উৎপাদনের ইয়ার পরিমাণটা, কর্মসংস্থানের পরিমাণটা একটু বাড়ায় দিল, তার মানে উৎপাদন আমার বেড়ে এইটুকু হয়ে গেল, উৎপাদন বেড়ে গেল। এখন এই উৎপাদনে আবার যোগান হয়ে গেছে বেশি, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, মানে এত বেশি উৎপাদন হয়ে গেছে এখানে মানুষ আবার চাহিদা করতেছে না। এখানে চাহিদা ছিল বেশি, যোগান ছিল কম, তো তখন হচ্ছে আবার উৎপাদন বাড়ানো হয়েছে, উৎপাদন বাড়ানো হয়েছে, এখানে আবার দেখা যাচ্ছে যোগান আছে বেশি, চাহিদা আছে কম। তার মানে এইটুকু উদ্বৃত্ত রয়ে গেছে, উৎপাদনকারীর হাতে এইটুকু উদ্বৃত্ত রয়ে গেছে, এটা তো তার জন্য লস। উৎপাদনকারী উৎপাদন করলো, বিক্রি করতে পারতেছে না, মানে মানুষ যে পরিমাণ আছে তার থেকে উৎপাদন বেশি হয়ে গেছে। তো তখন আবার কি হবে, উৎপাদনের পরিমাণটা কমায়া দেয়া হবে, মানে উৎপাদনের পরিমাণটা কমাই দিলে আমার আয় হয়ে গেছে Y0। এটাই হচ্ছে আমাদের ভারসাম্য, যেখানে সামগ্রিক চাহিদার সামগ্রিক যোগান সমান হবে, সেটা ভারসাম্য। তো মোট কথা হচ্ছে এখানে সামগ্রিক চাহিদা, ব্যাখ্যাটা হচ্ছে এখানে সামগ্রিক চাহিদার থেকে সামগ্রিক যোগান কম, তার মানে আয় স্তর বাড়বে। আর সামগ্রিক যোগানের থেকে সামগ্রিক চাহিদা কম হলে আয় স্তর কমবে। আর যেখানে ভারসাম্য, দুইটা যেখানে সমান হবে সেটা হচ্ছে ভারসাম্য। এটা কেইনসের আয় নির্ধারণী মডেল। এটা একটু ভালো করে পড়বা, শুধু এইটুকু দিলেই হবে। গাণিতিক ব্যাখ্যা দেয়া আছে বইয়ের, গাণিতিক ব্যাখ্যার প্রয়োজন নাই, আমাদের শুধু এই জ্যামিতিক ব্যাখ্যাটুকু দিলেই হয়ে যাবে। তারপর আমরা চলে যাই কেইনসের যে মূল তথ্য, যেটা ভালো করে পড়ে যাইবে, আসার সম্ভাবনা আছে 2.9, কেইনসের আয় ও নিয়োগ তত্ত্ব। এই সেই কেইনসের ক্লাসিক্যাল আয় ও নিয়োগ তত্ত্বটা তোমাদের সিলেবাসে নাই, এটা ফার্স্ট ইয়ারে ছিল। আর এখানে হচ্ছে আমরা কেইনস এর আয় ও নিয়োগ তত্ত্ব পড়বো, কেইনসের আয় ও নিয়োগ তত্ত্ব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধু ইম্পর্টেন্ট না, খুবই, যদি গতবার না আসে তোমাদের এটা আসার সম্ভাবনা খুব বেশি। এটার অনেকগুলা নাম আছে, কেইনসের আয় ও নিয়োগ তত্ত্ব, অথবা এটার নাম আছে কেইনসের কার্যকারী চাহিদা তত্ত্ব, কার্যকারী চাহিদা তত্ত্ব, চাহিদা তত্ত্ব, অথবা এটার আরেকটা নাম আছে কেইনসের অপূর্ণ নিয়োগ তত্ত্ব, বা কেইনস না দিয়ে যদি শুধু অপূর্ণ নিয়োগ তত্ত্ব দেয় তাহলে এটাই হবে, কারণ কেইনসই অপূর্ণ নিয়োগের ব্যাখ্যা দিছে, অপূর্ণ নিয়োগ তত্ত্ব। একই কথা, কিন্তু তত্ত্ব কিন্তু একটাই, অনেকগুলা নাম। তারপরে এটা এভাবে আসতে পারে যে একটা দেশে কিভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে সেটা কেইনসের আলোকে ব্যাখ্যা করো, এভাবেও কিন্তু আসতে পারে প্রশ্নটা। তো আমাদের এটার মূল কথাটাই হচ্ছে, আমরা এটার যে মূল কথা এটা আমরা সবাই জানি, আসলে কেইনসের মূল কথা কি, ক্লাসিক্যালের মূল কথা কি। ক্লাসিক্যালদের মূল কথা হচ্ছে সরকারি হস্তক্ষেপ ছাড়াই একটা দেশে পূর্ণ নিয়োগ অর্জিত হবে। কেইনস বলছে যে সরকারি হস্তক্ষেপ ছাড়া কখনোই পূর্ণ নিয়োগ অর্জিত হবে না, সরকারি হস্তক্ষেপ লাগবে পূর্ণ নিয়োগে পৌঁছাতে হলে। কারণ সরকার যদি হস্তক্ষেপ না করে তখন যেই ভারসাম্যটা, সেটার নামই অপূর্ণ নিয়োগ। মানে ক্লাসিক্যালরা যেই ভারসাম্যটাকে পূর্ণ নিয়োগ বলছে, কেইনসই সে ভারসাম্যটাকে অপূর্ণ নিয়োগ বলছে। তার কারণ হচ্ছে
তোমার ক্লাসিক্যালরা যখন তাদের ব্যাখ্যাটা দিছে তখন মানুষ ছিল কম, কম মানুষের মাধ্যমে সরকারি হস্তক্ষেপের দরকার ছিল না, সবাই কাজ করতে পারতো, ব্যক্তি প্রচেষ্টায় সবাই কাজটা করতে পারতো। কিন্তু তোমার কেইন্স যখন এটার ব্যাখ্যা দিছে তখন তোমার মানুষ অনেক বেশি হয়ে গেছে, যার কারণে ওই ক্লাসিক্যালদের তত্ত্বটা কার্যকর হচ্ছে না। তখন কেইন্স নতুন করে ব্যাখ্যা দিছে। কারণ এটা আমরা সবাই জানি, আমেরিকায় 1930 সালে একটা অনেক বড় একটা মহামন্দা দেখা দিছিল। সেই মহামন্দার কারণ খুঁজতে যে এই কেইন্স তার ওই যে বইটা বের করছে, দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, 1936 সালে। ওই বইয়ের মাধ্যমে কেইন্স এই তত্ত্বগুলার ব্যাখ্যা দিছে। তো ক্লাসিক্যালরা যখন ধারণা দিছিল, ওরা বলছে যে সরকারি হস্তক্ষেপ ছাড়া পূর্ণ নিয়োগ পৌঁছাতে পারবে একটা দেশ, সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করছে। ক্লাসিক্যালরা বলছে সরকারের কোনো কাজ নাই অর্থনীতিতে, সরকার শুধু দেশ চালাবে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, কিন্তু অর্থনীতিতে সরকারের কোনো ভূমিকা নাই। কিন্তু পরবর্তীতে ওই ক্লাসিক্যালের থিওরিগুলো ভালোই চলতেছিল। ধরো ক্লাসিক্যালের থিওরিটা শুরু হয়েছে মূলত 1776 সালে অ্যাডাম স্মিথের যে ওয়েলথ অফ নেশন গ্রন্থটা, সেই থেকে। এখন 1776 সাল থেকে এই থিওরিগুলো ভালোই চলতেছে। তারপরে এক একজন অর্থনীতিবিদ আসতেছে, এইগুলাই তারা সিরিয়াল বাই সিরিয়াল ওইগুলাই ফলো করতেছে। কিন্তু এই আস্তে আস্তে কিন্তু মানুষ বাড়তেছে, এই মানুষের সাথে তাল মিলাইয়া ওদের থিওরিগুলা মানে অকার্যকর হচ্ছে, আর মানুষের মধ্যে সমস্যার তৈরি হচ্ছে, যার কারণেই তোমার 1930 সালে অনেক বড় একটা মহামন্দা মানে হচ্ছে বেকারত্ব এত বেশি দেখা দিছে যেটার ভারসাম্যে আনাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। তখনই কেইন্স তার এই তত্ত্বটা আবিষ্কার করছে যে সরকারি হস্তক্ষেপের দরকার, মানে একটা দেশের ভারসাম্যে পৌঁছাতে হলে সরকারি হস্তক্ষেপের দরকার। এখন দুইজনারটাই কিন্তু সঠিক। ক্লাসিক্যালরা যখন দিছিল তাদের লোক কম ছিল দেখে তারা সেভাবে ব্যাখ্যা, এখন লোক বেশি দেখে সেভাবে কিন্তু ব্যাখ্যাটা কিন্তু সেভাবে চলে আসে। তো এই কেইন্সের মূল কথাই হচ্ছে এইটা, যে সরকারি হস্তক্ষেপ ছাড়া পূর্ণ নিয়োগে পৌঁছানো সম্ভব না। আর সেটার জন্য কেইন্স বলছে যে সরকারি হস্তক্ষেপ ছাড়া যেই ভারসাম্যটা হয় সেটা হচ্ছে অপূর্ণ নিয়োগ ভারসাম্য। তার কারণ হচ্ছে সেখানে কার্যকরী চাহিদার ঘাটতি থেকে যায়। সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে কার্যকারী চাহিদার ঘাটতি দেখা দেয়, কার্যকারী চাহিদার ঘাটতি দেখা দেয়, কার্যকারী চাহিদার ঘাটতি দেখা দেয়। আর একটা হচ্ছে বিনিয়োগের স্বল্পতা, একটা হচ্ছে কার্যকারী চাহিদার ঘাটতি দেখা দেয়, আর একটা হচ্ছে বিনিয়োগের স্বল্পতা দেখা দেয় সরকারি হস্তক্ষেপ না করলে। আর এই দুইটার কারণেই তোমার ওই সরকারি হস্তক্ষেপ দরকার। এখন এটাই আমরা একটু দেখি কার্যকারী চাহিদার ঘাটতিটা কি। আমাদের কার্যকারী চাহিদাটা হচ্ছে যে একটা দেশের মানুষের যতটুকু পরিমাণ দ্রব্য দরকার সেই দ্রব্যটুকু যারা যদি ভোগ করতে পারে তাহলে সেটা হচ্ছে কার্যকর চাহিদা। ধরো আমার ব্যক্তিগতভাবে আমার যতটুকু দরকার, আমি একদিনে কতটুকু খাবার খাবো, আমার পোশাক পরতে হবে, আমার কতটুকু পোশাক আমি পরবো, আমার কি কি লাগবে, এটা হচ্ছে আমার একদিনের কার্যকর চাহিদা। এখন আমি যদি সেটা পূরণ করতে পারি তাহলে আমার কাছে বুঝতে হবে আমার আয় আছে, আমার কাছে টাকা আছে, আমি সেটা পূরণ করতে পারতেছি, এটা হচ্ছে ভারসাম্য। কিন্তু আমি যদি আমার ওই চাহিদাটা পূরণ করতে না পারি তাহলে বুঝতে হবে আমার কাছে টাকা নাই। টাকা কেন নাই? আমি কাজ করতে পারতেছি না, আমি বেকার আছি। এখন এখানে কিন্তু সামগ্রিকভাবে ব্যাখ্যাটা দিতে হবে যে একটা দেশে যতগুলা মানুষ আছে সব মানুষ যদি তার চাহিদাটা পূরণ করতে পারে তাহলে বুঝতে হবে সবাই কাজ করছে, সেখানে আর কোনো সমস্যা নাই, সবাই কাজ করতেছে, সবাই টাকা পাচ্ছে, সবাই নিজের মতো করে চাহিদা পূরণ করতেছে, সেখানে আর কোনো সমস্যা নাই। কিন্তু যদি তোমার তারা এই যে সব মানুষগুলা যদি তাদের চাহিদাটা পূরণ করতে না পারে তখন সেটাকে বলা হয় কার্যকারী চাহিদার ঘাটতি। তো আমাদের এখানে আমরা একটু রেখা আঁকবো। এইটা হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা, এইটা হচ্ছে সামগ্রিক যোগান রেখা, এইটা হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা। নিচেটা একটা উপর থেকে শুরু হয়ে নিচে নামছে, একটা নিচ থেকে শুরু হয়ে উপরে উঠছে, এটা হচ্ছে। আর এই যে দেখো সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান যেই বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এইটাই হচ্ছে কার্যকর চাহিদা, যেখানে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হয়। মানে একটা দেশ যতটুকু চাচ্ছে ততটুকু যদি সে পূরণ করতে পারে, তার কাছে যদি টাকা থাকে তাহলে পূরণ করতে পারে, এইটা হচ্ছে আমাদের ভারসাম্য। তো আমাদের এখানে হচ্ছে এখানে আমরা দেব হচ্ছে ওই উৎপাদন, নিয়োগ, কর্মসংস্থান, একই কথা। উৎপাদন উৎপাদন বা আয় বা নিয়োগ, কর্মসংস্থান, এখানে লম্বাক্ষ হচ্ছে এডিআরএস, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান, এডিএস। তো এখানে হচ্ছে আমাদের ভারসাম্য, ওয়াই নট পরিমাণ হচ্ছে আমাদের ভারসাম্য, এইটুকু পরিমাণ হচ্ছে ভারসাম্য। এখন এই ক্লাসিক্যালরা এই বিন্দুটাকেই বলছে পূর্ণ নিয়োগ ভারসাম্য, কিন্তু কেইন্স এসে এইটাকে বলছে অপূর্ণ নিয়োগ ভারসাম্য, কারণ কেইন্সের সময় লোক আছে অনেক বেশি, ক্লাসিক্যালদের সময় লোক ছিল এইটুকু।
এইটুকু তাদের কার্যকারী চাহিদাটা পূরণ করতো, ঘাটতি থাকতো না। কিন্তু কেইনসের সময় লোক বেশি হয়ে গেছে, লোক হয়ে গেছে এই পর্যন্ত। এখন এইটুকু পরিমাণ লোকের কাজ নাই, এইটুকু পরিমাণ লোকের কাজ নাই। ব্যক্তি প্রচেষ্টায়, ক্লাসিক্যালদের ধারণা ছিল ব্যক্তি প্রচেষ্টায় পূর্ণ নিয়োগ অর্জন সম্ভব। এখন ক্লাসিক্যালদের সময় এইটুকু পরিমাণ লোক ছিল, তারা এইটুকু পরিমাণ লোক ব্যক্তি প্রচেষ্টায় কাজ করতে পারতেছে, তারা তাদের চাহিদা পূরণ করতে পারছে। এখানেই ছিল পূর্ণ নিয়োগ ভারসাম্য, কোনো অরাজকতা ছিল না। আর কেইনস আইসা বলছে কেইনসের সময় লোক বেশি হয়ে গেছে। এখন এই যে এইটুকু ব্যক্তি প্রচেষ্টায় এইটুকু লোক কাজ করতেছে, কিন্তু এই যে Y0 থেকে Y1 পর্যন্ত এইটুকু লোক কিন্তু বেকার, এদের কিন্তু কাজ নাই, এদের কাজ নাই, এদের হাতে টাকা নাই। এখন এরা কিন্তু চাহিদা করতে পারতেছে না, তাদের যোগানটা দরকার এইটুকু, কিন্তু তারা চাহিদা করতে পারে এইটুকু। এই যে বি থেকে সি বিন্দু, এইটাই হচ্ছে কার্যকারী চাহিদার ঘাটতি। চাহিদার ঘাটতি, কার্যকারী চাহিদার ঘাটতি, মানে এইটুকু পরিমাণ তারা পূরণ করতে পারতেছে না। কেন পূরণ করতে পারতেছে না? তাদের হাতে টাকা নাই। আর টাকাটা নাই কেন? তারা কাজ করতে পারতেছে না। এখন এই যে কাজ করতে পারতেছে না এইটুকু লোক, এই কাজটা আইসা সরকার দিবে। যদি সরকারের কোনো হস্তক্ষেপ না থাকতো, এইটুকু লোক কিন্তু বেকারই থাকতো, তারা কাজটা করতে পারতো না। যখন সরকার যখন দেখবে যে কিছু লোক বেকার রয়ে গেছে, তখন সরকার আইসা হস্তক্ষেপ করবে ওখানে। সে বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠান দিবে বা সরকার বিভিন্ন কাজের ব্যবস্থা করে দিবে, এই লোকটুকু তোমার হয়ে যাবে, কাজ করতে থাকবে, তখন তারা এই ঘাটতিটুকু আর থাকবে না। যার কারণে কেইনস এটাই বলছে যে সরকারি হস্তক্ষেপ ছাড়া যেই ভারসাম্য, সেটা অপূর্ণ নিয়োগ ভারসাম্য। এই অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে পৌঁছাতে হলে সরকারি হস্তক্ষেপের দরকার। সরকার যদি হস্তক্ষেপ করে, এইটুকু আর ঘাটতি থাকবে না। এই হচ্ছে কেইনসের তথ্যের মূল কথাটা, মানে এখানেই হচ্ছে সরকারি হস্তক্ষেপটা এই জন্যই দরকার। তো ক্লাসিক্যালরা এইটাকে বলছে পূর্ণ নিয়োগ, কেইনস এটাকে বলছে অপূর্ণ নিয়োগ, মানে ওই ঘুরে ফিরে ওই একই কথা ওখানে। মানে ক্লাসিক্যালরা যেটা পূর্ণ নিয়োগ, কেইনস সেটাকে বলছে অপূর্ণ নিয়োগ। আর কেইনসের সময় লোক যেহেতু বেশি আছে, এই লোকের কাজ দেওয়ার জন্যই সরকারি হস্তক্ষেপের দরকার। সরকার যদি এইটুকুর কাজ দেয়, তাহলে এই যে এই সামগ্রিক চাহিদাটা এখানে উঠে যাবে, তখন আর এই ঘাটতিটা থাকবে না। এইটাই হচ্ছে কেইনসের আয় ও নিয়োগ তত্ত্ব। এটা গেল কার্যকারী চাহিদার ঘাটতি দেখা দেয়, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে বিনিয়োগের স্বল্পতা। বিনিয়োগের, সরকারি হস্তক্ষেপ ছাড়া বিনিয়োগের স্বল্পতা দেখা দেয়, স্বল্পতা, বিনিয়োগের স্বল্পতা। কারণ একটা দেশে সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষে যতটুকু কাজ করি, সেই টাকার যতটুকু আমরা সঞ্চয় করি, কিছু ভোগ করি, কিছু সঞ্চয় করি, সেই সঞ্চয়টা আমরা ব্যাংকে জমা করতেছি, একটু একটু করে ব্যাংকে জমা করতেছি। ব্যাংক আবার ওই টাকাটা কাউকে ঋণ দিতেছে, সে আবার করতেছে, বিনিয়োগ করতেছে, একটা উৎপাদন প্রতিষ্ঠান দিতেছে। এখন একটা উৎপাদন প্রতিষ্ঠান দিলে কিন্তু অনেক লাভ। উৎপাদন প্রতিষ্ঠান যত বড় হবে, মানুষ কাজ তত বেশি করবে, কিন্তু মানে আমাদের কাজের বেকারত্ব তত বেশি কমতে থাকবে। উৎপাদন প্রতিষ্ঠান যত বাড়বে, বেকারত্ব তত বেশি কমতে থাকবে। এখন যদি সঞ্চয় আর বিনিয়োগ সমান হয়, তাহলে একটা দেশে আর কোনো ভারসাম্য থাকে না, মানে তোমার বেকারত্ব থাকে না। যতটুকু পরিমাণ সঞ্চয় মানুষ করে ব্যাংকে, ততটুকু পরিমাণ যদি বিনিয়োগ করা যায়, তাহলে একটা দেশের মোটামুটি কিছুটা হলেও বেকারত্ব দূর করা সম্ভব। এখন যদি সঞ্চয় আর বিনিয়োগ সমান না হয়, তখনই অভারসাম্য দেখা দেয়। 0xy ভূমি অক্ষে হচ্ছে আয় ও নিয়োগ, আয় উৎপাদন নিয়োগ যেটাই দাও, আয় নিয়োগ। আর লম্ব অক্ষে হচ্ছে সঞ্চয় আর বিনিয়োগ, আই আর এস, সঞ্চয় বিনিয়োগ লিখে দেবে এখানে। তো এখন এইটা হচ্ছে আমাদের বিনিয়োগ রেখা, বিনিয়োগ রেখাটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, আই বিনিয়োগ রেখা। আর সঞ্চয় রেখা হচ্ছে এইটা, এটা হচ্ছে মূলবিন্দুর একটু ডান থেকে ঊর্ধ্বগামী, এটা হচ্ছে এস সঞ্চয়, কারণ সঞ্চয়টা আমাদের নিচ থেকে আসে, একটু মাইনাস হয়। তো এইটা হচ্ছে সঞ্চয় রেখা। এখন এই যে বিন্দুটা, এইটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এইটাকেই ক্লাসিক্যালরা বলছে পূর্ণ নিয়োগ, কেইনস বলছে অপূর্ণ নিয়োগ। এটা হচ্ছে Y0, এইটুকু পরিমাণ উৎপাদন, মানে সঞ্চয় বিনিয়োগ যেখানে সমান হয়, সেখানে যে ভারসাম্য, সেটা হচ্ছে পূর্ণ নিয়োগ ভারসাম্য। এখন কেইনস এসেই বলছে এটা অপূর্ণ নিয়োগ, পূর্ণ নিয়োগ হবে না, কারণ এখানে সঞ্চয় আর বিনিয়োগের স্বল্প। এখানে দেখো সঞ্চয় আছে এইটুকু, এইটুকু পরিমাণ বিনিয়োগ হচ্ছে না। তার কারণ হচ্ছে এইটুকু পরিমাণ বিনিয়োগের ঘাটতি দেখা দিছে। বিনিয়োগের ঘাটতি দেখা দেওয়ার কারণ হচ্ছে তোমার সুদের হার, বাজার সুদের হার। দেখো সঞ্চয় আমরা যখন করি, ব্যাংক কিন্তু আমাদেরকে একটা সুদের হার দেয়। আবার যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করে, তাদের কিন্তু ব্যাংককে সুদ দিতে হয়। এখন সুদের হার যত বেশি হয়, সঞ্চয় বেশি হয়, সুদের হার যত বেশি হয়, বিনিয়োগ কম হয়। মানে সুদের হার বেশি হলে সঞ্চয় বাড়ে আর বিনিয়োগ কমে। এখন বাজার সুদের হার বেশি আছে, যার কারণে এখানে এই পুরা সঞ্চয়টা বিনিয়োগে রূপান্তরিত হচ্ছে না, যার কারণে এইটুকু লোক বেকার রয়ে গেছে।
এইটুকু লোক বেকার রয়ে গেছে। এখন এখানে সরকারি হস্তক্ষেপটা হচ্ছে সরকার সুদের হার কমাবে। কারণ সুদের হারটা সরকারের হাতে। সরকার চাইলে তোমার নির্দিষ্ট একটা পরিসরে সুদের হার বাড়াতে কমাতে পারে। তো সুদের হার সরকার কমাবে। সরকার সুদের হার যদি কমায়া দেয় তাহলে এইটুকু লোক কাজ পেয়ে যাবে। কারণ সুদের হার কমাইলে বিনিয়োগ বাড়তে থাকবে। আর বিনিয়োগ যত বাড়বে কর্মসংস্থান তত বাড়বে, বেকারত্বটা কিন্তু আস্তে আস্তে দূর হবে। আর বাড়তি যতটুকু বেকারত্ব থাকবে ততটুকু তো সরকার নিজের কর্মসংস্থান দিয়ে তো পূরণ করেই নিবে। মানে সঞ্চয় আর বিনিয়োগ সমান করলে অনেক বড় একটা বেকারত্ব দূর করা সম্ভব। আর বাড়তি যতটুকু থাকে ততটুকু সরকার নিজের প্রচেষ্টা, এই যে আমরা এখানে যেভাবে বললাম যে সরকারি উৎপাদন প্রতিষ্ঠান দ্বারা সরকার কাজ দিয়ে দিবে। তো এইটার জন্যই সরকারি হস্তক্ষেপের দরকার। মানে এক হচ্ছে কার্যকারী চাহিদার ঘাটতি দূর করার জন্য সরকারি হস্তক্ষেপের দরকার, আর সঞ্চয়টাকে বিনিয়োগে রূপান্তরিত করার জন্য সরকারি হস্তক্ষেপ দরকার। এখানে সরকার সুদের হারটা কমায় দিবে। সুদের হার কমালে বিনিয়োগটা সঞ্চয়টা বিনিয়োগে রূপান্তরিত হয়ে যাবে। এই হচ্ছে আমার কেইনসের। ভাইয়া এখানে সরকার হস্তক্ষেপ বলো। এখানে সরকার হস্তক্ষেপ করে শুধু ওই সুদের হারটা ওঠানামা করে, হ্যাঁ, তাই হ্যাঁ, এটাই শুধু? সুদের হারটা ওঠানামা করে। সরকার সুদের হারটা একটু কমাবে। সুদের হার কমালে বিনিয়োগটা বেড়ে যাবে। কারণ সুদের হার কমলে বিনিয়োগ বাড়বে। কারণ বিনিয়োগকারীদের তো ব্যাংকে সুদ দিতে হবে। এখন সুদ আর যদি কম হয় তাহলে বিনিয়োগটা বাড়ায় দিবে তারা। আর ভাইয়া উপরেরটাই কি হস্তক্ষেপ করে ওইটাই? এখানে সরকার বিভিন্ন বুঝলাম। রকমের উৎপাদন প্রতিষ্ঠান দিবে। এই যে ধরো সরকারি যে কর্মসংস্থানগুলো, এই যে সরকারি শিক্ষক নিয়োগ হচ্ছে, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, সরকারে মানে ওখানে মন্ত্রণালয়ে যে কাজগুলা দিচ্ছে, আমরা যেটাকে সরকারি চাকরি বলি বা গভ বুঝতেছি। জব যেটাকে বলি, এই যে ব্যাংকে লোক নিতেছে কর্মসংস্থান প্রতি বৃদ্ধি বছর, করে হ্যাঁ, দেয়। কর্মসংস্থান বৃদ্ধি করবে। তারপর সরকারের বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠান আছে, ওই ওখানে কাজ দিবে। এভাবে সরকার বেকারত্বটা দূর করার চেষ্টা করবে। তো ক্লাসিক্যালদের সময় এইটা ছিল না, কারণ ক্লাসিক্যালদের সময় লোক কম ছিল, কম লোকের নিজেদের প্রচেষ্টা হয়ে গেছে। মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম, ধরো ক্লাসিক্যালদের সময় লোক ছিল 100 জন, 100 জনের মধ্যে 50 জনে কাজ করতো, 50 জন বেকার থাকতো। এখন ওই 50 জন কাজ করার পর তারা যেই টাকাটা পেতো সেটা কিন্তু একটু একটু করে ব্যাংকে জমা করতেছে, পুরোটা তো আর কেউ ভোগ করে না, সঞ্চয় তো কিছুটা করে। ওই সঞ্চয়টা যখন আবার অনেক বড় আকার ধারণ করতো, ওই টাকাটা নিয়ে আবার একজনে বিনিয়োগ উৎপাদন প্রতিষ্ঠান দিত, সেই উৎপাদন প্রতিষ্ঠানে বাড়তি যে 50 জন ছিল তারাও কাজ করতো। মানে এটা সমান হয়ে গেছে। কিন্তু এই কেইনসের সময় আইসা লোকজন এত বেশি হয়ে গেছে, এই প্রসেসে উৎপাদন মানে সঞ্চয় করার পরেও ব্যক্তি প্রচেষ্টায় তোমার উৎপাদন প্রতিষ্ঠান এতগুলা দেয়া সম্ভব ছিল না যতগুলা বেকারত্ব আছে। তো ব্যক্তি প্রচেষ্টায় যতটুকু পারছে তো পারছে, বাকি যতটুকু থাকবে ততটুকু সরকার করে নিবে। ততটুকু হচ্ছে সরকার তোমার ওই ওই কি বলে এটাকে, সরকার ওখানে ওই হস্তক্ষেপ করবে। তখন এই ঘাটতিটা দূর হয়ে যাবে। এটা হচ্ছে কেইনসের আইনি যুক্তি। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা কিন্তু এটা। এখানে আরেকটা প্রশ্ন আছে 2.10, খুবই ইম্পর্টেন্ট 2.10। অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে পৌঁছানোর উপায়, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে পৌঁছানোর উপায়। অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে পৌঁছানোর উপায়। এই অপূর্ণ নিয়োগে পূর্ণ নিয়োগে পৌঁছাতে হলে, এটা কিন্তু আমরা একটু আগে এটাই বললাম, এই যে কেইনসের যে অপূর্ণ নিয়োগ ভারসাম্য, সেখান থেকে পূর্ণ নিয়োগে পৌঁছাতে হলে সরকারি হস্তক্ষেপের দরকার আছে। কারণ সরকারি হস্তক্ষেপ ছাড়া কখনোই অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে পৌঁছানো সম্ভব হবে না। এটাই আমরা একটু চিত্রের মাধ্যমে দেখাবো আসলে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে হয় কিনা। ভূমি অক্ষে হচ্ছে জাতীয় আয়, জাতীয় আয়ের লম্ব অক্ষে ভোগ, বিনিয়োগ আর সরকারি ব্যয়। তো এখানে হচ্ছে আমাদের এই 45 ডিগ্রি রেখা, এটা হচ্ছে সামগ্রিক যোগান রেখা। আমাদের এখানে সামগ্রিক চাহিদা রেখা, এই একটা দুইটা মানে তিনটে সামগ্রিক চাহিদা নিব। একটা হচ্ছে এডি অন, এটা হচ্ছে শুধু ভোগ। এটা হচ্ছে এডি টু, শুধু ভোগ আর বিনিয়োগ যুক্ত হবে এখানে। তো এখন এইটা হচ্ছে আমাদের ভারসাম্য, এটা হচ্ছে জাতীয় আয়। এখানে এটা হচ্ছে Y1, এটা হচ্ছে Y2, এ বিন্দু বি বিন্দু। দেখো যখন শুধু ভোগ অ্যাড হইছে তখন আমাদের জাতীয় আয় হচ্ছে এইটুকু, ভোগের মাধ্যমে এইটুকু পরিমাণ আমার জাতীয় আয় হচ্ছে। কিন্তু এখানেও বেকার রয়ে গেছে। তারপর ভোগের সাথে যখন বিনিয়োগ যুক্ত হয়েছে তখন আরো কিছু লোক কাজ করতেছে, সেখানেও আমাদের বেকারত্ব রয়ে গেছে। এইটুকু পরিমাণ আমার কাজ করতেছে, কিন্তু একটা দেশে মানুষ আছে ধরো এই পর্যন্ত Y3 পর্যন্ত মানুষ আছে পুরাটা। এখন ভোগ আর বিনিয়োগ দ্বারা আমরা এইটুকু পরিমাণ কাজ দিতে পারছি, এইটুকু লোক বেকার, Y2 Y3 পর্যন্ত লোক বেকার রয়ে গেছে। এই বেকারত্বটুকু দূর করতে হলে সরকারি ব্যয় করতে হবে। আমাদের যে জাতীয় আয়ের সূত্রে বা আমাদের
এই সামগ্রিক চাহিদা রেখার সূত্রে কিন্তু সরকারি ব্যয়, এই সরকারি ব্যয় আমাদের জাতীয় আয়ের সূত্রে কিন্তু সরকারি ব্যয় আছে। ওই জাতীয় আয়টা আমাদের সামগ্রিক চাহিদা থেকেই আসে। এই জন্য সামগ্রিক চাহিদার সূত্র, জাতীয় আয়ের সূত্র একই সূত্র। তো যখন সরকারি ব্যয়টা যুক্ত হবে তখন এই পুরা লোকটা কাজ করতে পারবে। যতটুকু দরকার ব্যয় সরকার পুরাটাই করবে। এইটুকু পরিমাণ লোক কাজ করলে, সরকার ব্যয় করলে পুরাটাই লোক কাজ করতে পারবে। তখন অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে ইজিলি পৌঁছানো যাবে। এই যে এটা গেল এটা। তো এখান থেকে এই প্রশ্নগুলো একটু পড়বা ভালো করে। কেইন্সের বৈশিষ্ট্য 2.13 একটু পড়ে নিবা। কেইন্সের তত্ত্বের বৈশিষ্ট্য, এই যে কথাগুলো বললাম এইগুলাই কেইন্সের বৈশিষ্ট্য, একটু পড়ে নিবে এগুলা। পূর্ণ নিয়োগ ভারসাম্য, অপূর্ণ নিয়োগ ভারসাম্য, এখানে কার্যকারী চাহিদার কথা বলা হয়েছে, এখানে তোমার ভোগের কথা বলা হয়েছে, ওই যে বিনিয়োগ গুণক, তারল্য ফাঁদ, জাস্ট আমাদের সামষ্টিক অর্থনীতিতে যেই টপিক গুলো আছে ওইগুলাই হচ্ছে কেইন্সের ভারসাম্য। এটা একটু দেখবা। তারপরে এখানে আমাদের প্রশ্ন আছে 2.19, ক্লাসিক্যাল আর কেইন্সের তত্ত্বের পার্থক্য। ক্লাসিক্যাল আর কেইন্সের পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল আর কেইন্সের পার্থক্য, এটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি এখান থেকে। তো এই ক্লাসিক্যাল আর কেইন্সের মূল পার্থক্যটা ওইটা, একজনের সরকারি হস্তক্ষেপের কথা বলছে, একজনের সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করছে। এই বাকিগুলো একটু এখান থেকে দেখে নিলেই হবে। এই তারপরে আমাদের এখানে গুণক থেকে কিছু প্রশ্ন আছে, এগুলো কিন্তু প্রশ্ন আসে এখান থেকে, যে গুণক কাকে বলে, বিনিয়োগ গুণক কাকে বলে, এই প্রশ্নটা টিকার জন্য আসতে পারে। বিনিয়োগ গুণক কাকে বলে? বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন, এটা আমরা একটু আগেই বললাম যে আমাদের তোমার বিনিয়োগ যদি হয় সেখানে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে সেখানে নিয়োগ হবে, নিয়োগ যদি হয় সেখানে উৎপাদন হবে, উৎপাদন যত বেশি হবে ততই আমার আয় বাড়বে, জাতীয় আয় বাড়বে। তার মানে বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে বিনিয়োগ গুণক। কারণ বিনিয়োগ বাড়লে জাতীয় আয় বাড়বেই, কারণ বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বেশি হবে, উৎপাদনও বেশি হবে, জাতীয় আয়ও বেশি হবে। বিনিয়োগ যত কম হবে উৎপাদনও কম হবে, আমার জাতীয় আয় কম হবে। একটার সাথে কিন্তু একটা চেইনের মতো, একটার সাথে একটা রিলেটেড। তো বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয় সেটাই বিনিয়োগ গুণক। টিকার জন্য পড়ে নিবা এটা। বিনিয়োগ গুণকের একটা সূত্র আছে আমাদের, এটা হচ্ছে কে ইকুয়াল 1/1 - MPC। এটা একটা সূত্র, কে ইকুয়াল 1/1 - MPC, কে ইকুয়াল 1/MPS। এমপিএস, এই যে গুণকের সূত্র, তোমরা এগুলো ভোগের মধ্যে অঙ্কের মধ্যে করছো এগুলো। এই কে মানে কিন্তু গুণক, গুণক এই কে দ্বারা বোঝানো হয়। তো এই হচ্ছে আমাদের সূত্র। বা আবার কে এর আরো একটা সূত্র আছে আমাদের, যে বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয়, ডেল ওয়াই বাই ডেল আই, আই নট। মূলত এখানে স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তন ধরা হয়, স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হবে সেটা হচ্ছে আমার বিনিয়োগ গুণক। তো এই হচ্ছে, এটা একটু পড়বা এখান থেকে। তারপরে আমাদের এখান থেকে আরো প্রশ্ন আছে, এই একটা প্রশ্ন আছে, একটু এগুলা জাস্ট এক নজরে একটু দেখে যাইবা। 2.24 একটা পার্থক্য দেয়া আছে, কর্মসংস্থান গুণক আর বিনিয়োগ গুণকের পার্থক্য। কর্মসংস্থান গুণকটা হচ্ছে যে কর্মসংস্থান যত বাড়বে সেটার সাহায্যে যে ইয়াটা বাড়ে, আমাদের নিয়োগ বাড়ে, সেটাই হচ্ছে কর্মসংস্থান গুণক। তো এখানে 2.26, এই কিছু কিছু প্রশ্ন আছে এখানে খুবই ইম্পর্টেন্ট, আসলে কোনটা যে আসবে সেটা বলা যায় না। 2.26 আমাদের এমপিসি ও এমপিএস এর সাথে গুণকের সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। এমপিসি আর এমপিএস এর সাথে গুণকের সম্পর্ক, এমপিএস ও এমপিসি এর সাথে গুণকের সম্পর্ক, গুণকের সম্পর্ক, এমপিসি ও এমপিএস এর সাথে গুণকের সম্পর্ক। কারণ আমাদের গুণকের মাধ্যমেই ভোগের সাথে গুণটার একটা সরাসরি সম্পর্ক আছে। কারণ ভোগ যত বেশি হবে আমাদের গুণক তত বেশি হবে, ভোগ যত বাড়তে থাকবে আমাদের গুণক ততই আস্তে আস্তে বাড়তে থাকবে। ভোগের সাথে গুণকের সম্পর্কটা হচ্ছে একটা সরাসরি সম্পর্ক। কারণ আমরা ভোগে যত বেশি ব্যয় করব ততই আমাদের জাতীয় আয়ের সাথে কিন্তু সেটা যোগ হবে। কারণ আমরা ভোগ যদি করতে চাই তাহলে উৎপাদন অবশ্যই বাড়াতে হবে, কারণ আমরা ভোগের জন্য চাহিদা যত বেশি করব তত বেশি উৎপাদন বাড়বে, তত বেশি জাতীয় আয়টা বৃদ্ধি পাবে। তো ভোগের সাথে জাতীয় আয়ের একটা সরাসরি সম্পর্ক, এই গুণকের সাথে এখানে জাতীয় আয়ের কথা বলা হয়েছে মূলত গুণকটা। এমপিসি এর সাথে গুণকের সম্পর্ক হচ্ছে এমপিসি যত বাড়বে গুণকের মান তত বাড়বে, আর গুণক যত বেশি হবে ততই বলা হয় জাতীয় আয় বেশি। তো এটা আলাদা আলাদা করে দুইটা পার্ট দিয়ে দিবা, যে এমপিসি এর সাথে গুণকের সম্পর্ক, গুণকের
সম্পর্ক। এগুলা ইজি ইজি প্রশ্ন, জাস্ট একটু দেখলেই হয়ে যাবে। শুধু একটা সমীকরণ ধরবা ভোগের আর গুণকের সূত্র দ্বারা অ্যাপ্লাই করে দিবা, তাহলেই দেখবা যে হয়ে গেছে। এমপিসি এর সাথে গুণকের সম্পর্ক, এমপিসি যত বেশি হবে গুণকও তত বেশি হবে। এমপিসি বাড়লে গুণক বাড়বে, এমপিসি কমলে গুণক কমবে। এমপিসি এর সাথে গুণকের সম্পর্ক সরাসরি একটা সম্পর্ক। গুণকের সূত্র হচ্ছে 1/1 - এমপিসি, 1/1 - এমপিসি। তাহলে আমাদের এখানে আমরা একটা